स्टूडेंट्स वेलकम बैक टू अनदर इंग्लिश टीचिंग भिडियो ऑन माई यूट्यूब चैनल। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 নিউ সিলেবাসে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে থার্ড প্রস্পিচটি আছে অর্থাৎ সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ এই গল্পটির পার্ট 3 বা লাস্ট পার্ট। এই গল্পটির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এবং তার সাথে সাথে ফার্স্ট সেমিস্টারে তোমাদের আর যে দুটো প্রোজ আছে অর্থাৎ অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এবং দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, তার সাথে যে তিনটে কবিতা আছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং, এবং শেক্সপিয়ারের যে তিনটে নাটক গল্পকারে পড়তে হবে ওথেলো, ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট, এই সবকটি পড়াই কিন্তু আমি ইতিমধ্যে লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো চলো আজকে আমরা এই গল্পটির পার্ট 3 বা লাস্ট পার্ট পড়বো। এর আগে পার্ট 1 আর আমি পার্ট 2 পড়িয়ে দিয়েছি, যদি না তোমরা সেই ভিডিওগুলো দেখে থাকো তো আগে সেই ভিডিওগুলো দেখে নাও। আজ আমি পার্ট 3 শুরু করব 16 পাতার মাঝখান থেকে। আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ তো তোমাদের পড়াবই, পড়াতে যেখানগুলো ইম্পর্টেন্ট মানে যেখান থেকে এমসিকিউ আসতে পারে আমি সেগুলো একটু তোমাদের বলবো, তোমরা একটু আন্ডারলাইন করে নেবে। আর আননোন ইংলিশ ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা পারলে সেগুলো খাতায় নোট ডাউন করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করি। দ্য স্বামী হ্যাড অবজার্ভড এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ। স্বামী পালন করেছিল এই যাত্রার সমস্ত নিয়মকানুন বা রীতিনীতি। অবজার্ভড মানে সাধারণত লক্ষ্য করা হয়, কিন্তু এখানে হবে পালন করা। আর রাইট মানে হচ্ছে রীতিনীতি বা নিয়মকানুন, একটা রিচুয়ালস বলে তোমরা কথা আছে, ওইখান থেকে এসেছে রাইট। কিসের রাইট পালন করেছিল? পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ যেন তীর্থযাত্রা, অর্থাৎ স্বামী বিবেকানন্দ এই তীর্থযাত্রায় অমরনাথ যাত্রার পথে সমস্ত রকম নিয়মকানুন বা রীতিনীতি কিন্তু পালন করেছিলেন। তার মধ্যে কি কি রীতিনীতি ছিল দেখো, তারপরেই লেখা আছে অ্যাজ হি কেম অ্যালং, যখন তিনি যাচ্ছিলেন মানে ওনার যাওয়ার পথে, কেম অ্যালং অমরনাথ যাত্রা পথে যা যা কিছু রীতিনীতি পালন করা তিনি সব করেছিলেন। দেখো হি হ্যাড টোল্ড হিজ বিডস, তিনি জপমালা জপ করেছিলেন। বিডস মানে এমনি পুঁথি হয়, দেখবে যে মালা জপ করার থাকে না, সেই 108টা এরকম তারা থাকে, দেখবে গোল গোল পুঁথিতে এক একটায় হাত দিয়ে হচ্ছে ঠাকুরের নাম জপতে হয়। তো এই বিডস মানে হচ্ছে সেই জপমালা, তিনি জপমালা জপেছিলেন। কেপ্ট ফাস্ট, উপবাস বা উপোস রেখেছিলেন। ফাস্ট মানে হচ্ছে উপোস। আমরা আগের পার্টে পড়েছিলাম যে একদিন একাদশী পালনের জন্য তাঁবুতে তিনি রয়ে গেছিলেন, তো এই ফাস্ট মানে হচ্ছে উপবাস বা উপোস, তিনি উপোস রেখেছিলেন। অ্যান্ড ব্যাথড ইন দ্য আইস কোল্ড ওয়াটার্স, এবং হিমশীতল জলে স্নান করেছিলেন। ব্যাথ তোমরা জানো স্নান করা, আর আইস কোল্ড ওয়াটার্স এখানের যে জল, এখানে যে নদীগুলো আছে তাতে কি জল হচ্ছে পুরো বরফের মতো ঠান্ডা, সেই হিমশীতল জলে তিনি স্নান করেছিলেন। অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, 5টা নদীর জলে একে একে। 5 স্ট্রিমস মানে এমনি প্রবাহ হয়, তোমরা এখানে নদী বা জলধারা বলতে পারো। আর সাকসেশন মানে হচ্ছে পর্যায়ক্রমে বা একে একে। এখানে দুটো মানে হতে পারে, ধরো 5টা নদীর জল এক জায়গায় এসেছে সেই জলে চান করেছিলেন, বা 5টা জলের প্রবাহ বা নদীতে তিনি আলাদা আলাদা করে চান করেছিলেন। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস, তারপরে তিনি কি করেছিলেন? রিভার গ্র্যাভেলস, রিভার তো নদী জানো, গ্র্যাভেলস মানে হচ্ছে নুড়ি, তাহলে সেই নুড়িময় নদীকে তিনি অতিক্রম করেছিলেন অন আওয়ার সেকেন্ড ডে, আমাদের দ্বিতীয় দিনে। তারপরে যাত্রার দ্বিতীয় দিনে তিনি এই রকম তারা নুড়ি ভর্তি নদীও অতিক্রম করেছিলেন। তাহলে দেখো পার্বত্য এলাকায় তোমরা জানো, ভূগোলে পড়েছো, যে নদীগুলো থাকে তার কিন্তু গভীরতা খুব বেশি হয় না এবং তাতে হচ্ছে নুড়ি থাকে, কারণ এই নদীগুলো নুড়ি বহন করে নিয়ে আসে। এই নদীর স্রোত বা প্রবাহ বেশি থাকতে পারে কিন্তু গভীরতা খুব কম, তো সেই রকম নদী তিনি অতিক্রম করেছিলেন এবং এরম হিমশীতল জলে কিন্তু তিনি স্নানও করেছিলেন। এই যে 5 স্ট্রিম সেটা আন্ডারলাইন করে রাখবে, 5টা নদীর জলে। এটা দুটো মিনিংও বললাম, যে 5টা নদীর জল হয়তো এক জায়গায় হয়েছে তিনি চান করেছেন, বা এটাও হতে পারে 5টা নদীতে তিনি আলাদা আলাদা করে স্নান করেছেন। যাই হোক 5 স্ট্রিমসটা মনে রেখো, এমসিকিউ এখান থেকেই আসতে পারে। তারপরে কি হলো? অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন তিনি সেই গুহার মধ্যে প্রবেশ করলেন। দেখো কেভটা সিটাকে ক্যাপিটালে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বাবা অমরনাথের সেই পবিত্র গুহা। যখন তিনি সেই গুহার মধ্যে প্রবেশ করলেন, ইট সিম টু হিম, ওনার মনে হয়েছিল, সিমড মানে হচ্ছে মনে হওয়া, কি মনে হয়েছিল?
অ্যাজ ইফ হি স শিবা, যেন তিনি শিব ঠাকুরকে দেখছেন, মেড ভিজিবেল বিফোর হিম, ওনার সামনে দৃশ্যমান অবস্থায়, যেন স্বয়ং মহাদেব একদম স্বামীজির সামনে দৃশ্যমান অবস্থায় আছে। এটা স্বামীজি বলে নয়, এটা প্রত্যেকেরই অনুভূতি। দেখো আমি নিজেও বাবা অমরনাথ যাত্রা 2 বছর করেছি। 3 দিন হাঁটার পরে অত কষ্ট, পা ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে, ভালো করে খাওয়া নেই, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যখন গিয়ে ওই গুহার মধ্যে গেলাম, এত ঠান্ডা, ভেতরটা যেন ফ্রিজারের মতো, পা মাটিতে ফেলা যাচ্ছে না, এত ঠান্ডা। তোমরা এমন জায়গায় গেছো মন্দিরে বা কোনো জায়গায়, দেখবে এত রোদ হয়, পা মাটিতে ফেলা যায় না বা মেঝের ওপরে, তো ওখানে এত ঠান্ডা, পাটা হচ্ছে সিঁড়িতে রাখা যাচ্ছে না, জুতো তো নিচে জমা দিয়ে আসতে হয়। তো ভেতরে গিয়ে একটা সে যেন কাঁপ দিচ্ছে এরকম তারা ঠান্ডা। আর তার সঙ্গে যখন ওই সামনে শিবলিঙ্গটা দর্শন হবে, যেন সত্যিই মনে হবে স্বয়ং বাবা মহাদেবই ওখানে বসে আছে। সামনে একটা বড় ত্রিশূল পর্যন্ত রাখা আছে, চোখ বুজলে বাবার একদম উপস্থিতি ওখানে অনুভব করা যায়। স্বয়ং স্বামী বিবেকানন্দ সেই কথাটাই বলছেন, যেন তিনি শিব ঠাকুরকে স্বয়ং ওনার সামনে দৃশ্যমান ভিজিবেল অবস্থায় দেখছেন। অ্যামিডস দ্য বাজিং, অ্যামিডস মানে হচ্ছে মাঝে বা মধ্যে, আর বাজিং মানে হচ্ছে গুনগুন বা গুঞ্জন। কিসের মাঝে? না গুঞ্জন বা গুনগুন আওয়াজের মাঝে। কাদের? দেখো তারপরে লেখা আছে সোয়ার্মিং নয়েস অফ দ্য পিলগ্রিম ক্রাউড। পিলগ্রিম মানে তীর্থযাত্রী, ক্রাউড মানে ভিড়। তাহলে তীর্থযাত্রীদের ভিড়ে যে গুনগুন করে আওয়াজ হচ্ছে, দেখো বাজিং গুনগুন বললাম, আর সোয়ার্মিং নয়েস হচ্ছে ঝাঁকে ঝাঁকে আওয়াজ। তার মানে দেখো শুধু তো স্বামী বিবেকানন্দ ওই গুহার মধ্যে প্রবেশ করেনি, তার সাথে অনেক তার দলবল গেছে, আরও যেসব তীর্থযাত্রীরা আছে, এক এক দিন আমরা আগে পড়েছিলাম 3000 লোক যাচ্ছে। তো সেই সমস্ত তীর্থযাত্রীদের ভিড়েতে যে সোয়ার্মিং নয়েস হচ্ছে, যে ঝাঁকে যে আওয়াজ হচ্ছে, সে গুনগুন করা আওয়াজই হোক, কিছু লোকের যে ওখানে কেউ চিৎকার চেঁচামেচি করবে না, তবু কিছু লোক থাকলে যদি তারা আস্তে আস্তেও নিজেদের মধ্যে কথা বলে বা শব্দ তৈরি হয়, সেই শব্দের মাঝে আমাদের স্বামীজি দেখো মানে যেন একটা অন্য জগতে চলে গেছে। আরও কিছু শব্দ শোনা যাচ্ছে। অ্যান্ড দ্য ওভারহেড ফ্ল্যাটারিং অফ দ্য পিজিয়ন্স, মাথার উপরে হচ্ছে পায়রাদের ডানা ঝাপটানোর আওয়াজ। ফ্ল্যাটারিং মানে হচ্ছে ডানা ঝাপটানো, ওভারহেড তো বুঝতে পারছো মাথার ওপরে, আর পিজিয়ন্স যেন পায়রা। তো এখানে আবার পায়রাদের ডানা ঝাপটানোর আওয়াজও আছে। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যেখানে পায়রা কোত্থেকে এলো, এত ঠান্ডার মধ্যে যেখানে কোনো জীবজন্তু নেই, এখানে পায়রা কোথা থেকে এলো? সেই গল্পটা একটু পরে বলছি, আগে এখানটা পড়িয়ে নিই। তো এই রকম একটা পরিস্থিতিতে স্বামীজি কী করলেন? হি নেল্ট, তিনি হাঁটু গেড়ে বসলেন। নেল্ট মানে হচ্ছে হাঁটু মুড়ে বসা। অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 টাইমস, এবং গড় করে প্রণাম করলেন 2-3 বার। প্রস্ট্রেটেড মানে একদম মাথা হচ্ছে মাটিতে ঠেকিয়ে, মানে একদম ভূমিষ্ঠ হয়ে, গড় হয়ে যেটাকে প্রণাম করা বলে, তিনি 2-3 বার সেরকম তারা প্রণাম করলেন। আননোটিসড, সকলের অলক্ষ্যে, মানে কেউ হয়তো স্বামীজির দিকে লক্ষ্য করেননি, সেই সময় স্বামীজি হচ্ছে হাঁটু মুড়ে বসে মাথা মাটিতে ঠেকিয়ে 2-3 বার প্রণাম করলেন। এটা সিস্টার নিবেদিতা লক্ষ্য করেছিলেন। অ্যান্ড দেন, তারপর অ্যাফ্রেড, তিনি ভয় পেয়েছিলেন, লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, হয়তো আরও কোনো অনুভূতি বা আবেগ ওনাকে ঘিরে ধরতে পারে। লেস্ট ইমোশন মানে হচ্ছে আরও বেশি পরিমাণে আবেগ বা অনুভূতি, ইমোশন তোমরা জানো, আর ওভারকাম মানে হচ্ছে ওনাকে ঘিরে ধরা। মানে ধরো আমি নিজের কথা বলছি, স্বামীজি এখানে মানে সিস্টার নিবেদিতা স্বামীজির সেই উপলব্ধিটার কথাই বলতে চেয়েছে। ওই যে বললাম 3 দিন কষ্ট করে যাওয়ার পরে যখন বাবার ওই দর্শন হলো, নয় মানে চোখ দিয়ে এমনিই জল বেরিয়ে আসে, সব দুঃখ কষ্ট যেন চলে যায়। তো স্বামীজি হয়তো সেই রকমই একটা অবস্থায় চলে গেছেন যে এবার হয়তো তিনি কেঁদে ফেলবেন। তো অন্য সঙ্গী সাথীরা, ওর শিষ্যরা আছে, তো তাদের সামনে তো অত দুর্বল দেখালে নিজেকে হবে না। তাই বলতে চেয়েছে তিনি ভয় পেলেন হয়তো আরও অনুভূতি ওনাকে ঘিরে ধরবেন, হয়তো তিনি কেঁদেই ফেলবেন। তাই তিনি কি করলেন? হি রোজ, তিনি উঠলেন। এখানে রোজ হচ্ছে নাউন নয়, গোলাপ নয়, এখানে হচ্ছে ভার্ব, রাইসের পাস্ট টেন্স। তিনি উঠেছিলেন। অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং নীরবে সেখান থেকে বেরিয়ে এলেন। সাইলেন্টলি তো জানো নীরবে, আর উইথড্রিউ তুলে নেওয়া হয়, এখানে বেরিয়ে আসা, তিনি গুহার বাইরে চলে এলেন। হি সেড আফটারওয়ার্ডস, তিনি পরবর্তীকালে বলেছিলেন, আফটারওয়ার্ডস মানে পরবর্তীতে, দ্যাট ইন দিস ব্রিফ মুমেন্টস, সেই সংক্ষিপ্ত সময়ে, ব্রিফ মানে সংক্ষিপ্ত, মুমেন্টস তো যেন মুহূর্ত, সেই সংক্ষিপ্ত সময়ে বা মুহূর্তে, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা, তিনি স্বয়ং মহাদেবের থেকে বা শিবের থেকে গ্রহণ করেছেন, রিসিভড
গ্রহণ করেছেন কি? দ্য গিফট অফ অমর, অমরত্বের আশীর্বাদ বা উপহার। এখানটাও আন্ডারলাইন করে রাখবে, দ্য গিফট অফ অমর। দেখো অমর কথাটা ইটালিক স্টাইলে লেখা আছে, যেটার ইংলিশ করলে হবে হচ্ছে ইমমর্টাল। দেখো তারপরে লেখা আছে নট টু ডাই, যে তিনি মরবেন না। তো স্বামীজির মনে হয়েছিল যে ওই সময়ে তিনি শিব ঠাকুর থেকে কী উপহার লাভ করেছেন না অমরত্বের উপহার লাভ করেছেন, যেন তিনি আর মরবেন না, তিনি অমর হয়ে গেলেন। তারপরেই লেখা আছে আনটিল হি হিমসেলফ হ্যাড উইল্ড ইট, যতক্ষণ না তিনি নিজে থেকে চাইবেন। উইল্ড মানে হচ্ছে চাওয়া, মানে নিজে থেকে না চাইলে উনি মরবেন না, উনি অমর। দেখো তা তো হয় না, সব মানুষই হচ্ছে মরণশীল, সবাই মর্টাল, কেউ ইমমর্টাল নয়। কিন্তু এই যে গুহার নাম অমরনাথ, এইখানে বিশ্বাস করা হয় যে যায় তারা অমর হয়ে যায়। এবার মানুষ তো অমর হয় না, তো কি হয় বলা, মানে এটা শোনা কথা যে মৃত্যুর সময় যে মৃত্যু যন্ত্রণা নাকি তাদের ভোগ করতে হয় না। আর এই অমরনাথ গুহার পেছনেও কিন্তু একটা গল্প আছে। এই যে স্বামী বিবেকানন্দ বলছেন আমি ওখানে যাওয়ার পরে অমর হয়ে গেলাম, এর পিছনে একটু স্টোরিটা বলি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। দেখো মা পার্বতী, যিনি হচ্ছেন সতীর ইনকার্নেশন বা অবতার, তিনি একবার কি করেছেন, ওনার স্বামী মহাদেবের কাছে বলছেন যে আমাকে তো জন্ম নিয়ে আবার আপনার কাছে আসতে হলো, মানে সতী তো দেহত্যাগ করেছিল, তারপরে আবার অনেক জন্ম নিয়ে পার্বতী রূপে আবার তারপরে তিনি স্বয়ং মহাদেবের স্ত্রী হয়ে এসেছেন। কিন্তু মহাদেব অমর, শিব ঠাকুর, তো উনি ওনার স্বামীকে বলছেন যে আমাকে তো অনেক জন্ম নিয়ে আসতে হয়, আপনি এক কাজ করুন, আমাকে অমর করে দিন। অমর করতে গেলে কি করতে হয়? অমর কথা শুনতে হয়। তো প্রথমে স্বয়ং দেবাদিদেব মহাদেব সেটা নাকচ করেন, বলে না আমি অমর কথা শোনাতে পারবো না। তো মাতা পার্বতী হচ্ছে খুব নাছোড়বান্দা, না শোনাতেই হবে। তো কি হয়, বউয়ের কথায় তো বরেরা শেষমেশ গলেই যায়। তো সেইখানে কি হয়, আমাদের বাবা মহাদেব রাজি হয়, ঠিক আছে অমর কথা শোনানো হবে বা শোনাবো, কিন্তু এখানে শোনালে হবে না, কেউ যদি ওই অমর কথা শুনে নেয় সে কিন্তু নিজেও অমর হয়ে যাবে। তাই একটা গোপন জায়গায় যেতে হবে যেখানে কেউ নেই, সেখানে গিয়ে আমি অমর কথা তোমায় শোনাবো। তো তারপর কি করে, তারা যাত্রা করে, বাবা মহাদেব সঙ্গে তার স্ত্রী পার্বতী, সঙ্গে হচ্ছে ওনার পুত্র গণেশও যায়, এবং তার সাথে হচ্ছে আমাদের শিব ঠাকুরের যে বাহন নন্দী মহারাজ মানে ষাঁড়, সেটাকেও নিয়ে যায়। কিন্তু রাস্তায় যেতে যেতে সব কিছুকে কিন্তু ত্যাগ করতে করতে যান। এবং কোথায় যান? এই হচ্ছে কাশ্মীরের অমরনাথ গুহার মধ্যে। যে জায়গায় যে জিনিসগুলোকে ছেড়ে যায় তা নিয়েও গল্প আছে। ওনার যে নন্দী মহারাজ ওনাকে যেখানে ছেড়ে গিয়েছিল সেই জায়গাটার নাম নুনওয়ান। মাথার চাঁদটাকে যেখানে ছেড়ে গেছিল সেখানটাকে বলা হয় চন্দনবাড়ি। গণেশ ঠাকুরকে যেখানে ছেড়ে গেছিলো সেখানটাকে বলা হয় গণেশ টপ। এরকম তারা সব জায়গা আছে, ঠিক আছে। তারপরে পঞ্চতরণী, পৃথিবীর যে 5টা তত্ত্ব মানে পৃথিবী, আগুন, জল, আকাশ, বাতাস, সেটাকে এক জায়গায় ছেড়ে গেছিলো। গলার সাপটা যে আছে শেষনাগ, সেই শেষনাগকে একটা ঝিলে ছেড়ে গেছিলো। ওখান দিয়ে মানে যাত্রা করলে এই সব জায়গাগুলো সব দেখা যায়। তো অবশেষে যখন মাতা পার্বতীকে নিয়ে অমরনাথ গুহার ভেতরে প্রবেশ করে এবার অমর কথা শোনাতে শুরু করে। অমর কথা যখন শোনাচ্ছে তখন হচ্ছে ধ্যানের মধ্যে আছে, বাবা মহাদেব ধ্যানে বসে যেন অমর কথা শোনাচ্ছেন, চোখ বুজে আছেন এবং মাতা পার্বতী যেন শুনছেন। কিন্তু এই দীর্ঘ যাত্রায় মাতা পার্বতী কী হয়, ক্লান্ত হয়ে পড়ে। তো তিনি অমর কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তো সেখানেই ছিল 2টো পায়রা, যারা কিনা ওই অমর কথাটা শুনে নেয়। এবার মহাদেব তো চোখ বন্ধ করে অমর কথা বলছেন, এবং পায়রারা দেখবে একটা এরম করে আওয়াজ করে। তো মহাদেব হয়তো ধ্যানে ভাবছেন যে মাতা পার্বতী গল্পটা শুনছেন, অমর কথা শুনছেন, এবং গল্প শুনতে শুনতে আমরা যেরকম তাল দিই না, হ্যাঁ হ্যাঁ এরম তারা, তো সেইটা। কিন্তু তারপরে যখন অমর কথা বলা শেষ হয়, চোখ খুলে দেখে যে মাতা পার্বতী ঘুমিয়ে পড়েছে আর ওই পায়রা দুটো অমর কথা শুনে নিয়েছে। সেই জন্যই বিশ্বাস করা হয় এই পায়রা দুটো তখন থেকে হচ্ছে অমর হয়ে গেছিলো, এবং তারা কিন্তু ওই গুহার মধ্যেই আছে। মানে তোমরা জানলে অবাক হবে, ওইখানে কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব নেই, মানে অন্য কোনো প্রাণের, ঠিক আছে, একটা গাছ পর্যন্ত নেই, শুধু পাহাড় আর পাহাড়, বরফ আর বরফ। মানুষের বেঁচে থাকাও কঠিন, কিন্তু ওই অমরনাথ গুহার ভেতরে কিন্তু পায়রা আছে।
এবং আমিও সেটা চোখে দেখেছি, কিন্তু যেহেতু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ছবি তোলা যায়নি। তো এইখানে একটু আগেই যে বললো না পায়রার ডানার ঝাপটানির আওয়াজ শুনেছিল মাথার ওপরে, তো সেইটা। এখানে কিছু ছবিও আছে, তোমাদের দেখিয়ে দিই। আশা করি গল্পটা বললাম তোমাদের ভালো লাগলো। আগের ভিডিওটাতেও দেখিয়েছিলাম। এই হচ্ছে বাবা অমরনাথের গুহা, দেখো কতটা বড় দেখতে পাচ্ছ। ছবিটা এখান থেকে তুলেছি, দেখে মনে হচ্ছে সামনে, যেখান থেকে ছবিটা তুলেছি আর অমরনাথের গুহাটা যেতে প্রায় এখান থেকে প্রায় 5 কিলোমিটার এটা। আর এই যে দেখতে পাচ্ছ এখানে প্রায় 400 মতো সিঁড়ি আছে, দেখেছো লোকগুলোকে পুরো পিঁমড়ের মতো ছোট ছোট লাগছে। এই হচ্ছে অমরনাথের গুহা। তারপরে দেখো এই হচ্ছে সেই শিবলিঙ্গ, যেটা বলা হয়েছে দেখো পুরো বরফের একদম চকচক করছে শিবলিঙ্গ। এটা হচ্ছে এই আষাঢ় শ্রাবণ মাসেই তৈরি হয়, জুন জুলাই আগস্ট এই সময়টা করে প্রতি বছর, এবং এই 1-1.5 মাস থেকে অটোমেটিক গলে যায়, আবার ঠিক পরের বছর এই সময় তৈরি হয়। এই সময় হচ্ছে অমরনাথ যাত্রা হয়। দেখো তারপরে এই যে বললো না এখানে দেখবে বরফ গলা জলে চান করলো, আমিও হচ্ছে এখানে স্নান করেছিলাম। এই দেখো পিছনে হচ্ছে বাবা অমরনাথের গুহা, আর এই হচ্ছে আমি। এখানেও বরফ গলা জল, পুরো প্রচণ্ড ঠান্ডা একদম বরফের নদী, সেই জলে স্নান করে সবাই পুজো দিতে যায়। এই দেখো এটা হচ্ছে এই গুহা থেকে পুজো দিয়ে আমরা নামছি সিঁড়িতে, পেছনে গুহাটা। এটা 2022 সালে আমি আর আমার স্ত্রী, আর এটা হচ্ছে 2023 সালে, আমরা পরপর 2 বছর গেছিলাম। এটাও দেখো গুহার বাইরে পুজো দিয়ে এসে। আর একটা ছবি আছে মনে হয়, হ্যাঁ এই যে আমরা পুজো দিয়ে এবার বাইরে নেমে এসেছি, এখানে প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, তো চলো যেখানে ছিলাম এবার পড়াতে চলে আসি। আশা করি গল্পটা তোমাদের শোনালুম, বেশ ভালোই লাগলো। কেন বললাম, যেহেতু অমরনাথ নিয়ে পড়ছো, এখানে অমরত্বের কথা আছে, তাই স্টোরিটা তোমাদের হচ্ছে জানিয়ে রাখলাম। এরপরে কী হলো দেখো, ইন দিস ওয়ে, এইভাবেই পসিবলি, সম্ভবত, পসিবলি মানে তোমরা জানো সম্ভবত, ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড, হয়তো পরাজিত হয়েছিল বা পূর্ণতা লাভ করেছিল। ডিফিটেড মানে পরাজিত হওয়া, ফুলফিল মানে পূর্ণতা লাভ করা। কোন জিনিসটা? দ্যাট প্রেজেন্টিমেন্ট, সেই পূর্বাভাস। প্রেজেন্টিমেন্ট মানে হচ্ছে পূর্বাভাস, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা ওনাকে ছোটোবেলা থেকে তাড়া করে বেরিয়েছিল। হন্টেড মানে হচ্ছে তাড়া করে বেড়ানো। তাহলে ছোটোবেলা থেকে ফ্রম চাইল্ডহুড একটা জিনিস, একটা কি বলেছে, সেটা হচ্ছে প্রেজেন্টিমেন্ট, একটা পূর্বাভাস মানে পূর্বের লক্ষণ, ভবিষ্যতে হতে পারে এরকম তারা একটা লক্ষণ স্বামীজিকে তাড়া করে বেড়াতো। সেটা কি দেখো তারপরে লেখা আছে, দ্যাট হি উড মিট উইথ ডেথ, যে উনি মৃত্যুর মুখোমুখি হবেন, ইন এ শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স, পাহাড়ে ঘেরা কোনো শিব মন্দিরে। তো এটা ছোটোবেলা থেকে ওনার মধ্যে এই ভয়টা ছিল, এই জিনিসটা ওনাকে তাড়া করে বেড়াতো, যে পাহাড়ে ঘেরা কোনো শিব মন্দিরের মধ্যে উনি হয়তো মৃত্যুবরণ করবেন। তো এখন কি হলো, সেই যে প্রেজেন্টিমেন্ট, সেই যে পূর্বাভাস, সেই ধারণাটা কি হলো, ডিফিটেড অর ফুলফিল্ড, নয় সেটা পরাজিত হয়ে গেছে, উনি তো অমরত্ব লাভ করেছেন, আর নাহলে ফুলফিল, সেটা হয়তো পূর্ণতা লাভ করবে। এটা হচ্ছে ওনার ধারণা। তো তারপরে চলে এসো, আমরা একদম চলে আসবো দেখো 16 পেজের একদম লাস্ট 2 লাইনে। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপিল, অসহায় মানুষদের প্রতি কোনো ব্রাহ্মণদের অত্যাচার বা শোষণ নেই। এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ, ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন মানে হচ্ছে ব্রাহ্মণদের শোষণ, আর হেল্পলেস পিপিল বুঝতে পারছো অসহায় মানুষ। আমাদের দেখবে বেশিরভাগ মন্দিরে কি আছে, পুজো দিতে গেলে ব্রাহ্মণদের সাহায্য নিতে হয়। তুমি পুজো দিতে যাচ্ছ, সেই উড়িষ্যাতেও গেলেও দেখবে পুরীর মন্দিরে পুজো দিতে যাচ্ছ, পান্ডাদের হাত করতে হয়, তারা গিয়ে পুজো করিয়ে দেবে। তার জন্য কি নেবে, তোমার থেকে কিন্তু একটা অ্যামাউন্ট নেবে। দেখো তুমি যেটা খুশি করে দিলে পুজো দিতে, সেটা নিল ঠিক আছে, সেটা তো দিতেই হয়, একটা আমরা প্রণামী দিই। কিন্তু বেশিরভাগ মন্দিরে দেখবে ব্রাহ্মণদের হচ্ছে ডিম্যান্ড আছে, এত টাকা দিতে হবে, আমি পুজো করিয়ে দেবো। আমি ওই জন্য কোনো মন্দিরে পুজো দিতে গেলে ব্রাহ্মণদের দিয়ে পুজো করাই না। আমি মনে করি যে আমার মনের যে কথাটা, সেটা আমি ঈশ্বরকে আমার নিজের ভাষায় বলবো, তার জন্য কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করানোর দরকার নেই। কিন্তু এটা বেশিরভাগ মন্দিরে দেখবে এরকম তারা হয়, ব্রাহ্মণরা সেখানে কি করছে, অসহায় মানুষদেরকে এক প্রকার শোষণ করছে। তারা পুজো করার জন্য যে পারিশ্রমিক বা আমরা যে প্রণামী খুশি হয়ে দিচ্ছি সেটা নিক ঠিক আছে, কিন্তু তাদের ডিম্যান্ড এত টাকা দিতে হবে। এটা প্রায় সব মন্দিরে চলে। তোমরা তারাপীঠ মন্দিরে যেন কি হয়, সেখানে হচ্ছে টাকার লাইন, ঠিক আছে, 500 টাকা, 300 টাকা, 1000 টাকার লাইন। যারা টাকা দেবে তারা তাড়াতাড়ি লাইনে গিয়ে দর্শন করতে পারবে। তা ঠাকুর কি এই কথাটা বলেছে? উল্টে লাইনটা কিসের করা উচিত, যেসব বয়স্ক মানুষেরা গেছে তাদের জন্য একটা আলাদা লাইন করে তাড়াতাড়ি দেখানো উচিত। কেদারনাথ মন্দিরে কি তুমি গেলে তুমি বাইরে থেকে দর্শন করবে, কিন্তু তুমি 5000 টাকা দিয়ে কুপন কাটো, একদম মন্দিরের ভেতরে গর্ভ গিয়ে ঢুকে, যেখানে হচ্ছে সোনা দিয়ে সব কিছু একদম দেয়ালটা বাঁধানো, সেখানে তুমি হচ্ছে ঠাকুরকে স্পর্শ করে গায়ে হচ্ছে ঘি মধু চন্দন লাগাতে পারবে। তাহলে এখানে তাহলে কি হচ্ছে, যেন যার টাকা আছে ঠাকুর তার, কিন্তু ঈশ্বর তো সেটা না, ঈশ্বর সবার।
তো এই যে ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন সেটা কিন্তু এইখানে গুহার বাইরে নেই। স্বামী বিবেকানন্দ এই কথাটাই বলছেন, অমরনাথে কিন্তু এসব ব্যাপার নেই। দেখো পরের লাইনেই লেখা আছে, অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার। অমরনাথ হচ্ছে এক উল্লেখযোগ্য জায়গা, রিমার্কেবল মানে উল্লেখযোগ্য বা বিশিষ্ট, কিসের জন্য? ফর ইটস সিম্পলিসিটি, এর সরলতায়, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, প্রকৃতির সাথে ঘনিষ্ঠতায়। আমি আগেও বলেছি এই অমরনাথের মানে যে প্রকৃতি এটা পুরো আলাদা রকম। কেন বলো তো? এখানে 10 মাস কিন্তু কোনো লোক যায় না, যেতে পারে না, তো মাত্র 2 মাস যায়, তাই এখানে কোনো পলিউশন নেই, কোনো প্লাস্টিক নেই, কোনো আওয়াজ নেই, এখানে এমনকি হোটেল পর্যন্ত নেই, তাঁবুর মধ্যে রাত কাটাতে হয়। তাই এখানকার যে প্রকৃতি আলাদা রকম। তাই বলছেন অমরনাথ হচ্ছে অন্যদের থেকে আলাদা বা বিশিষ্ট নিজের সরলতায় এবং প্রকৃতির ঘনিষ্ঠতায়। বাট দ্য বলে তোমরা নেক্সট পেজে চলে এসো, 17 নম্বর পেজ। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কিন্তু এই তীর্থযাত্রাটা শেষ হয়, কালমিনেটস মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো, আর পিলগ্রিমেজ তো জানো তীর্থ। তো এই তীর্থযাত্রাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় মানে শেষ হয় কবে? অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের মহান দিনে। এটাও আন্ডারলাইন করে রাখবে, প্রশ্ন আসতে পারে যাত্রাটা কবে শেষ হয়। কালমিনেটস মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো বা শেষ হওয়া, রাখি বন্ধনের দিন বা রাখি পূর্ণিমার দিন। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড, এবং আমাদের কবজিতে বাঁধা হয়েছিল, দেখো প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, রিস্টস ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস। কিসে? না লাল এবং হলুদ সুতোতে, যেটা রাখিতে বাঁধা হয়। আচ্ছা এই অংশ থেকে কিন্তু তোমাদের টেক্সচুয়াল গ্রামার আসতে পারে, তোমরা কমেন্ট করে জানিও যে এটা কোন ভয়েসে আছে এবং এটার ভয়েস চেঞ্জ কী হবে। আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস, আমাদের কবজিতে বাঁধা হয়েছিল বা ভর্তি হয়ে গেছিলো লাল এবং হলুদ সুতোতে। অফ দ্যাট স্যাক্রেমেন্ট, স্যাক্রেমেন্ট মানে সেই ধর্মীয় নীতি বা ধর্মীয় হচ্ছে যে আচারটা হচ্ছে রাখি বন্ধনের দিন কি হয়, ধর্মীয় নীতি হিসাবে রীতি আছে যে হাতে হচ্ছে রকম তারা রাখি বাঁধা হয়। তো সেই রকম তারাই যেহেতু সেটা রাখি বন্ধনের দিন, যাত্রা শেষ সেদিনকে আমাদের হাত, অর্থাৎ সিস্টার নিবেদিতা বলছেন যে সমস্ত তীর্থযাত্রীরা ওখানে গিয়েছিল সবার হাতেই হচ্ছে রকম তারা লাল হলুদ সুতো ভর্তি হয়ে গেছিলো। এটা হচ্ছে একটা স্যাক্রেমেন্ট, একটা ধর্মীয় রীতি। আফটারওয়ার্ডস, এরপরে কি হলো? উই রেস্টেড, আমরা বিশ্রাম নিয়েছিলাম, অ্যান্ড হ্যাড এ মিল, আমরা হচ্ছে খাবার খেয়েছিলাম। মিল মানে যেন খাবার। কোথায়? অন সাম হাই বোল্ডার্স, উঁচু কিছু বড় বড় পাথরের চাঁইয়ে, বোল্ডার্স আগেই বলেছি উঁচু পাথরের চাঁই, তো তার ওপরে আমরা খাবার খেয়েছিলাম। বিসাইড দ্য স্ট্রিম, জলধারার পাশে। স্ট্রিম মানে দেখো পাহাড়ি জলধারা মানে নদীও হতে পারে, ঝর্ণাও হতে পারে, কোনো প্রবাহ, জলের প্রবাহকে স্ট্রিম বলে। তো তাহলে সেই জলধারার বা প্রবাহের পাশে বড় পাথরের চায়ের ওপরে আমরা খাবার খেয়েছিলাম। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফেরত আসার আগে। তাহলে তাঁবুতে ফেরত আসার আগে আমরা ওখানে খাবার খেয়ে তারপরে এসেছিলাম। তাহলে এখানে যাত্রা মোটামুটি কমপ্লিট। এরপরে যে দুটো প্যারাগ্রাফ আছে স্বামীজির হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স, এই অমরনাথ যাত্রায় ওনার অভিজ্ঞতা নিয়ে পড়ব। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী এই জায়গাটাকে নিয়ে যেন মেতেছিলেন বা মোহগ্রস্ত হয়ে গেছিলেন। ফুল অফ প্লেস মানে এই জায়গাটা নিয়ে তিনি যেন বিভোর হয়েছিলেন, মানে এত সুন্দর লেগেছে জায়গাটা, সেই জায়গাটার অভিজ্ঞতা যেন ওনাকে গ্রাস করেছিল। ফুল অফ প্লেস মানে হচ্ছে সেটা, যেন উনি ওটার মধ্যে মত্ত ছিলেন। হি ফেল্ট দ্যাট, তিনি অনুভব করেছিলেন, দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি এর আগে মনে হয় কখনো এত সৌন্দর্যের মধ্যে যাননি বা এত সৌন্দর্য দেখেননি। ওই যে অমরনাথের আশপাশে প্রকৃতিই হোক বা ওই গুহাই হোক, গুহার ভিতরে যে বরফের শিবলিঙ্গই হোক, তিনি অনুভব করেছিলেন হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, এত সৌন্দর্য বা তিনি কখনো দেখেননি বা উপলব্ধি করেননি। হি স্যাট লং সাইলেন্ট, তিনি দীর্ঘক্ষণ চুপ করে বসেছিলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপর তিনি স্বপ্নাতুরভাবে মানে স্বপ্নের যেন মধ্যে আছেন, মোহগ্রস্ত হয়ে বলেছিলেন। ড্রিমিলি মানে স্বপ্নাতুর বা বলতে পারো স্বপ্নের মধ্যে থাকা, মোহগ্রস্ত হয়ে তিনি বলেছিলেন, আই ক্যান ওয়েল ইম্যাজিন, আমি বেশ অনুভব করতে পারছি। ইম্যাজিন মানে যেন কল্পনা করা, এখানে কল্পনাও বলতে পারো বা অনুভব করতে পারছি। হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, যে এই গুহাটা প্রথম কিভাবে আবিষ্কার হয়েছিল। দেখো এখানেও কেভের কিন্তু সি ক্যাপিটালে আছে। তো উনি বেশ স্বপ্নাতুর হয়ে বলছেন, আমি বেশ অনুমান করতে পারছি বা আন্দাজ করতে পারছি বা কল্পনা করতে পারছি যে এই গুহাটা প্রথম কিভাবে ডিসকভার্ড আবিষ্কার হয়েছিল।
এ পার্টি অফ শেপার্ডস, শেপার্ডস মানে হচ্ছে যেন মেষপালক, পার্টি মানে দল, একটা মেষপালকের দল। মেষপালক কারা? যারা ওই গরু ছাগল মোষ ভেড়া এসব পালন করে জীবিকা অর্জন করে, ওরকমই একটা মেষপালকের দল ওয়ান সামার ডে, হয়তো কোনো গরমের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লোকস, হয়তো তাদের পশুর পালকে হারিয়ে ফেলেছিল। ফ্লোকস মানে হচ্ছে পশুর পাল, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এটা স্বামী বিবেকানন্দ কল্পনা করছেন, হয়তো এরকমই কিছু ঘটেছিল। অ্যান্ড ওয়ান্ডার, তারা ঘুরে বেরিয়েছিল ইন হেয়ার ইন সার্চ অফ দেম, এখানে তাদের খোঁজে, মানে পশুর পাল হারিয়ে গেছে, সেই মেষপালকের দলটা তারা ঘোরাঘুরি করছিল ইন সার্চ অফ দেম, তাদের পশুদের খোঁজে। দেন হোয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, তারপরে যখন তারা এই উপত্যকার ঘরেতে এলো, উপত্যকার ঘর মানে কি, এই উপত্যকার মধ্যে যখন তারা প্রবেশ করলো, দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা কিভাবে হঠাৎ করে মহাদেবের সম্মুখীন হয়েছে, মানে তারাই প্রথম দেখেছিল এই বাবা অমরনাথের গুহা, এবং অমরনাথের গুহার ভিতরে হচ্ছে সেই বরফের শিবলিঙ্গ। তো এইভাবেই স্বামীজি অনুমান করছেন হয়তো প্রথম বাবা অমরনাথের গুহাটা আবিষ্কার হয়েছিল। আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম এই নিয়ে অনেক মতবিরোধ আছে। অষ্টম শতকে বিশ্বাস করা হয় আদি শঙ্করাচার্য তিনি প্রথম এই অমরনাথ যাত্রা করেছিলেন। আবার দেখবে তোমরা গুগল সার্চ করলে দেখতে পাবে ঋষি ভৃগু বলে একজন আছে, মনে করা হয় উনি নাকি প্রথম অমরনাথের গুহা আবিষ্কার করেছিলেন। আবার এইখানে যে গল্পটা বলা আছে মেষপালকের দল, এখানেও একটা কথা বলে রাখি, একটা মুসলিম মেষপালক যার নাম বুটা মালিক, সে নাকি তার ভেড়া বা ছাগল হারিয়ে গেছিলো, খুঁজতে খুঁজতে প্রথম এই জায়গাটায় আসে। এখানে এসে একটা সাধুর সাথে দেখা হয়, সাধু তাকে একটা ব্যাগ ভর্তি কয়লা বা এরকম কিছু দেয়, বলে এটা নিয়ে বাড়ি চলে যেতে। তো সে বাড়ি গিয়ে যখন ব্যাগটা খুলে দেখে ভেতরে কয়লা নেই, ভেতরে সোনা আছে। তো সে অবাক হয়ে আবার সেই জায়গাটায় ফিরে আসে, এসে সেখানে সাধুটাকে দেখতে পায় না এবং এই গুহাটাকে দেখতে পায়, এবং গুহার ভিতরে গিয়ে এই বরফের শিবলিঙ্গটা দেখতে পায়। তারপর সে তার গ্রামে গিয়ে লোকজনকে ডেকে আনে, সেই জায়গাটা দেখায়, এবং তখন থেকেই নাকি অমরনাথ গুহা আবিষ্কার হয়েছিল, এবং তারপর থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখনও প্রতি বছর নাকি অমরনাথ যাত্রা শুরু হওয়ার আগে ওই বুটা মালিকের বাড়িতে হচ্ছে ওই কিছু প্রসাদের থালা টালা কিন্তু পাঠাতে হয়, তারপর নাকি যাত্রা শুরু হয়। তো চলো এখানে এই স্টোরিটাও তোমাদের জানিয়ে দিলাম। এরপরে আমরা গল্পের একদম লাস্ট প্যারাগ্রাফে চলে আসি। অব মাই মাস্টার হিমসেলফ, আমার প্রভু নিজেও, ইন এনি কেস, যাই হোক বা যে কোনো ক্ষেত্রে, এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এই রকমই গল্পটা সত্যি ছিল। কী রকম গল্প? ওই যে মেষপালকের দল যেমন প্রথম বাবা অমরনাথকে দর্শন করে যেরকম অভিভূত হয়েছিল, সিস্টার নিবেদিতা বলছেন অব মাই মাস্টার, আমার প্রভু, অর্থাৎ সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দের কথা বলছেন, উনি হিমসেলফ নিজেও কি হয়েছিল, এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, এই ধরনের গল্পটাই ওনার ক্ষেত্রেও কিন্তু সত্যি ছিল। যেমন ওই গল্পটা উনি কল্পনা করছেন ওই মেষপালকদের ক্ষেত্রে হয়েছিল, স্বামীজির সাথেও স্বয়ং তাই হয়েছিল। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, পিউরিটি মানে হচ্ছে শুদ্ধতা বা বিশুদ্ধতা, আর হোয়াইটনেস মানে হচ্ছে শুভ্রতা। কিসের? অফ দ্য আইস পিলার, সেই বরফের স্তম্ভের। বরফ স্তম্ভ বলতে ওই যে বাবা অমরনাথের কথা বলেছে, তাহলে বরফ স্তম্ভের সেই শুদ্ধতা এবং শুভ্রতা হ্যাড স্টার্টেলড, চমকিত করেছিল বা বিস্মিত করেছিল। স্টার্টেল মানে চমকিত করা বা বিস্মিত করা, অ্যান্ড এনর্যাপ্ট হিম, এবং এনর্যাপ্ট মানে হচ্ছে আচ্ছন্ন করা, অভিভূত করেছিল। কাকে? স্বয়ং স্বামী বিবেকানন্দকে। সিস্টার নিবেদিতা এটা বলছেন, মানে ওই বাবা অমরনাথের গুহা, বাবা অমরনাথের দর্শন করে তিনি যেন এক ধরনের কিসে একটা আচ্ছন্ন বা মোহগ্রস্ত হয়েছিলেন এবং বিস্মিত বা চমকিত হয়ে গেছিলেন। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ, ওই গুহাটা যেন নিজে থেকেই প্রকাশ করেছিল। ক্যাভার্ন মানে হচ্ছে গুহা, রিভিলড মানে তো যেন প্রকাশ করা, সে নিজেই প্রকাশ করেছিল টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের গোপনীয়তা। কৈলাস তোমরা জানো, মাউন্ট কৈলাস হচ্ছে অ্যাবোর্ড অফ মহাদেব, মানে মহাদেবের বাসস্থান। এই মাউন্ট কৈলাসের হাইট হচ্ছে 6000 মিটারের মতো। আর তোমরা জানো মাউন্ট এভারেস্টের হাইট কিন্তু 8848, এখন 49 বলে। তো মাউন্ট এভারেস্টে চড়েছে প্রায় আজ পর্যন্ত 6000-এর মতো মানুষ, 10,000 পর্যন্ত লোক অ্যাটেম্প্ট করেছে। কিন্তু এই মাউন্ট কৈলাস যার উচ্চতা 6 কিলোমিটার মানে 6000 মিটার, আজ পর্যন্ত কিন্তু কেউ মাউন্ট কৈলাসে চড়তে পারেনি। একটা বৌদ্ধ সাধু নাকি চড়েছিল, সেই হচ্ছে লাস্ট এবং ফার্স্ট। এখানে বলা হয় নাকি
টাইম খুব তাড়াতাড়ি ট্রাভেল করে, মানে আমাদের এখানে যেটা 1 ঘন্টা ওখানে 1 সেকেন্ড। অনেকে ওঠার চেষ্টা করেছে, উঠতে গিয়ে কি হয়েছে দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে হাতের নখ বড় হয়ে যাচ্ছে, চুল বড় হয়ে যাচ্ছে, মানে কি সময় ওখানে খুব দ্রুততার সাথে কেটে যাচ্ছে। মানে কেউ যদি ওঠা শুরু করে হয়তো 20-30 মিনিট পর দেখা যাবে সে একদম বুড়ো হয়ে গেল এবং তার মৃত্যুর সময় চলে এলো। আজ পর্যন্ত কিন্তু কেউ মাউন্ট কৈলাসে উঠতে পারেনি, শুধু বলা হয় এক বৌদ্ধ সাধু ছাড়া। তো সেই গোপনীয়তা যেন এই গুহাটা স্বামী বিবেকানন্দের কাছে প্রকাশ হয়ে গেল। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, এবং ওনার বাকি অবশিষ্ট জীবনটুকু, রেস্ট অফ হিজ লাইফ মানে ওনার অবশিষ্ট জীবন, তিনি বাকি যতদিন বেঁচে ছিলেন, হি চেরিশ দ্য মেমোরি, তিনি এই স্মৃতিটাকে রোমন্থন করতেন। চেরিস্ট মানে এমনি লালন পালন করা হয়, মেমোরিতে যেন স্মৃতি, তো এখানে স্মৃতিটাকে লালন পালন করতেন, বা বলতে পারো তিনি এই স্মৃতিটাকে রোমন্থন করতেন। কোন স্মৃতি? অমরনাথ যাত্রার স্মৃতি। অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, যে তিনি মনে করতেন যে তিনি কিভাবে সেই পাহাড়ের যে গুহা তার মধ্যে প্রবেশ করেছিলেন, অর্থাৎ বাবা অমরনাথের গুহার মধ্যে কিভাবে তিনি প্রবেশ করেছিলেন সেই স্মৃতিটাকে তিনি রোমন্থন করতেন। আর কি? অ্যান্ড কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, এবং সেখানে গিয়ে তিনি সামনাসামনি মুখোমুখি হয়েছিলেন কিন্তু স্বয়ং মহাদেবের। দেখো, এটা স্বামী বিবেকানন্দের কথা বললেন, আমি নিজে তো যাত্রা করেছি, সত্যি আমি সারা জীবন যতদিন বাঁচব এই স্মৃতি কিন্তু আমার থাকবে। ওই যে আমি যখন ভিতরে গিয়ে যখন দেখতে পাচ্ছি সামনে ওই দৃশ্য, চোখ বুঝলেই যেন মনে হচ্ছে স্বয়ং মহাদেব ওখানে বিরাজমান। তো এখানে সেটাই বলা হয়েছে, স্বামীজি বাকি জীবনটুকু কিন্তু ওনার যেই স্মৃতি, সেই স্মৃতিটাকে লালন পালন করেছিলেন বা রোমন্থন করেছিলেন, কিভাবে তিনি সেই গুহার মধ্যে ঢুকেছিলেন এবং কিভাবে তিনি কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ। হিমসেলফের এইচটা দেখো ক্যাপিটালে আছে, ওটা হচ্ছে স্বয়ং মহাদেবকে বোঝানো হয়েছে, যে তিনি স্বয়ং মহাদেবের সম্মুখীন হয়েছিলেন। তো এরপরে দেখো কয়েকটা তোমাদের ছবি দেখাই। এই হচ্ছে আমাদের তাঁবুর বাইরের অবস্থা, দেখো পুরো বরফে ভর্তি। এই তাঁবুর মধ্যে এরকম তারা আমাদের থাকতে হয়, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ, আমরা যে গিয়েছিলাম, এই দেখো পুরো আমাদের দল, আমি পেছন দিকে দাঁড়িয়ে আছি, আমার সব বন্ধুরা, এই যে আমাদের পুরো দল গেছিলো। আর এই হচ্ছে দেখো আমরা দুজনে মিলে যাত্রা করেছি যখন পুরো বরফ, এটা গণেশ টবে, যেখানে বললাম গণেশ ঠাকুরকে ছেড়ে গেছিলো সেখানে। আর এই হচ্ছে আমাদের যাত্রাপথে, দেখো এই এরকম রাস্তার মধ্যে দিয়ে গেছি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ। আর সিআরপিএফ জওয়ানরা এখানে হয়তো পাহারায় থাকে, ওনাদের তত্ত্বাবধানেই এই যাত্রাটা কিন্তু হয়। আচ্ছা, তো চলো ভিডিওটা এখানেই শেষ হলো। খুব সুন্দর এই গল্পটা অমরনাথ যাত্রা শেষ করলাম, এবং তার সাথে সাথে আমার যে নিজের অভিজ্ঞতা এবং এই গল্পের পেছনে যে আসল কিছু শোনা গল্প আছে, মানে আসল কিনা জানি না, যেটা চলিত গল্প আছে, তো সেই গল্পগুলোও তোমাদের শোনালাম। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি কোনো রকম এডিট করি না, এই যে একটানা পড়ালাম এটা কিন্তু একভাবেই পড়িয়ে গেলাম। তাই তোমরা যদি কমেন্ট করে জানাও কেমন লেগেছে, তাহলে সেটা আমাকে আরও ইন্সপায়ার করে, আরও মোটিভেট করে এরকম ভিডিও করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের সেমিস্টার 1-এর প্রত্যেকটা পড়া তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পাবে। তার সাথে সাথে জানিয়ে রাখি, পরবর্তীকালে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং টেক্সচুয়াল গ্রামারও কিন্তু আমার চ্যানেলে আপলোড করব। পরবর্তীকালে সেমিস্টার 2 এবং ক্লাস 12-এ গিয়ে সেমিস্টার 3 এবং 4-এর সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ক্লাসের আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।